লেখক অঞ্জন রায়চৌধুরীর একে কি বলে ভালোবাসা। নন্দিনী শত চেষ্টা করেও চোখের জলকে ধরে রাখতে পারল না। অশ্রু মারা যাবার পর আজই তার প্রথম অফিস আসা। দ্বাররক্ষী এগিয়ে গিয়ে নন্দিনীর অফিস টেবিল দেখিয়ে দেওয়া মাত্রই চেয়ারে বসে পড়ে টেবিলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। ওদের বিয়ে হয়েছিল মাত্র 6 মাস আগে। অবাধ্য প্রেম ও ভালোবাসা করেই ওদের বিয়ে হয়েছিল। অফিস থেকে ফেরার পথে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় চিরকালের জন্য হারাতে হয় অশ্রুকে। হঠাৎ ডক্টর ঘোষের টেলিফোনের আওয়াজে কাপা হাতে কান্না ভেজা গলায় নন্দিনীর উত্তর, হ্যালো। আরে মিসেস রায়, শুভ সকাল। কেমন আছেন জানতে চাইব না? প্রথম দিন কেমন অফিস লাগছে তাও জানতে চাইব না। শুধু জানতে চাইব যে আমার অফিস ঘরে এই মুহূর্তে আসতে কোনো অসুবিধা আছে কিনা। আসছি বলেই শাড়ির আঁচল দিয়ে এক ঝলক চোখের জল মুছে নিয়েই হাতে পেন ও ডায়েরি নিয়ে সোজা চলে আসে ডক্টর ঘোষের অফিস রুমে। মিনিট 2 সৌজন্যমূলক কথাবার্তার পর ডক্টর ঘোষ নানান ভালো মিষ্টি মজার কথায় নন্দিনীকে মানসিক শক্তি অর্জন করে মূল স্রোতে ফিরে আসতে বলেন। উনি বলেন, দেখুন, যে ভালোবাসার বস্তু আপনি হারিয়েছেন তা আপনাকে কেউ আর কখনো ফিরিয়ে দিতে পারবে না। এটা যেমন সত্যি, তেমনি সত্যি যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজেকে সামলে অশ্রুর বাবা মার কাছ থেকে ওনাদের চোখের জল ফেলা বন্ধ করতে পারবেন। আপনার তো বাবা মা ভাই দিদি সবাই রইলেন, ওনারা কিন্তু হারিয়েছেন ওনাদের একমাত্র সন্তানকে। তাই বলি, যদিও কাজটা একটু কঠিন, তবে আপনাকে এটা কিন্তু পারতেই হবে। হুকুম নয়, অনুরোধ রইল আপনার কাছে। বলেই হাত জোর করে দাঁড়াতেই নন্দিনীও একই ভঙ্গিমায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ডক্টর ঘোষ নন্দিনীর হাতে একটা ফাইল ধরিয়ে বলেন, দেখুন, আমি ইচ্ছা করলে আপনাকে আজ বাড়ি পাঠিয়ে দিতে পারতুম, কিন্তু তা আমি করব না। যে কাজটা করলে আপনার উপকার হবে সেটা হলো এই যে ফাইলটা নিয়ে একবার গিয়ে চোখ বোলান, আর পড়া হয়ে গেলে আমাকে এসে একবার জানিয়ে যাবেন যে কি বুঝলেন। ভয় পাবেন না, আমি জানি আজ অন্তত আপনি 90% ভুল বলবেন। যান, আপনি দেখবেন কিছুটা হলেও একটু মানসিকভাবে নিজেকে হালকা অনুভব করবেন। এক নিমেষে কথাগুলো শেষ হওয়া মাত্রই নন্দিনী ফাইল হাতে করে ঘর থেকে বেরিয়ে আসে। ধীর গতিতে হেঁটে এসে টেবিলের সাথে লাগানো চেয়ারে বসে পড়ে নন্দিনী। ডক্টর ঘোষের সাথে কথাবার্তা হওয়ার পর যেন শরীরটাকে সত্যি অনেকটাই হালকা লাগছে। একটু হলেও বুকের মাঝে কদিনের জমে থাকা বড় পাথরটা সরতে শুরু করেছে। খালি মনে পড়ছিল এই তো সেদিনের কথা, ওরা দুজনে এসে ডক্টর ঘোষকে নেমন্তন্ন করে গেছিল। কত হাসি ঠাট্টা মজা করে অশ্রুর সাথে কথা বলেছিল। আজ মনে হচ্ছে যেন সবই মরুভূমির মরীচিকার মতন। ফাইলের প্রথম পাতা খুলতেই চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল পাতার উপর। লোন ডিফল্টার ফাইল। চোখ মেলাতেই প্রথমে চোখে পড়ল ক্লায়েন্ট মিস্টার অপূর্ব দত্তের নাম। শেষে যথারীতি ডক্টর ঘোষের সইয়ের সাথে অশ্রুর সই। এই অক্ষর লেখাটার স্টাইল অনেকটাই অশ্রুর এ লেখার মতন। হতে পারে যে অশ্রুই নিজের হাতে এসব ফাইল রেডি করে গেছিল। চোখে জল নিয়ে এই ভাবতে ভাবতেই অনেকটা সময় পেরিয়ে গেল। অফিসের প্রথম দিনটা হাউজিং ফাইন্যান্স অফিস রাত 8টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এখন সময় বিকাল 5টা। কখন যে টেবিলের পাশে ডক্টর ঘোষ এসে উপস্থিত হয়েছেন টেরও পায়নি নন্দিনী। ঘোর কাটল ওনার গুরুগম্ভীর আওয়াজে, ম্যাডাম। ডাক শোনার পর কি ভয় পেয়ে গেলেন নাকি? একটু হতচকিত ভঙ্গিতে নন্দিনী বলতে যাচ্ছিল, স্যার আমি বাস বাস, আর কিছু বলতে হবে না। ডক্টর ঘোষ বলতে থাকেন, আজকের মতন ছুটি। তা বলে বলবো না আপনি এখন আমার সাথে রেস্টুরেন্ট বা পার্কে চলুন আড্ডা মারতে। তার চেয়ে বলবো, কাছেই এখানে একটা অরফ্যান্স হোম আছে, ঘন্টা কয়েক ওই বাবা মা হারা বাচ্চাগুলোর সাথে সময় কাটিয়ে আসুন, ভালো লাগবে। ওনার কথা শেষ হওয়া মাত্রই নন্দিনী বলে ওঠে, আমি যাব স্যার। 1 ঘন্টা ওই অরফ্যান্স হোমে কাটিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি মানে ওর বাবার বাড়ি। ওর শান্ত শুকনো মুখখানা দেখে সহসা চট করে কেউ কথা বলতে সাহস পায় না, শুধুমাত্র ওর মা ছাড়া। তুই কি কিছু খাবি এখন?
ওর মায়ের প্রশ্ন, খিদে নেই, তুমি বরঞ্চ 1 কাপ চা করে দাও। এই বলে ক্লান্ত শরীরটাকে বিছানায় শুইয়ে দেয়। চোখ বুঝতেই অশ্রুর কথা মনে করার সাথে ওই বাবা মাহীন বাচ্চাগুলোর কথা মনে পড়তে লাগলো। চোখে জলের কণা দেখে হাতে গরম চা এনে মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, আর কাঁদিস না, নে এই গরম চাটা চুমুক দিয়ে খেয়ে নে। মায়ের হাত থেকে চা নিয়ে মোবাইলে অশ্রুর মাকে জিজ্ঞাসা করে, মা তোমরা কেমন আছো? ওপাশ থেকে উত্তর আসে কান্না ভরা গলায়, ভালো কি করে থাকি বল মা, অশ্রু নেই, বাড়িটা আমায় গিলতে আসছে যেন। নিশ্চয়ই আমি এজন্মে এমন কোনো পাপ কাজ করেছিলাম, তাই ভগবান আমায় এরকম শাস্তি দিলেন। আমি পারছি না তোর মাথায় ওই সাদা সিঁথিটা দেখতে। কত তুই এখানে হইচই করতিস, আজ সবে চুপ। কেন ভগবান অশ্রুর বদলে আমাকে নিলেন না? এই বলে উনি ডুকরে ডুকরে কেঁদে ওঠা মাত্রই অশোকবাবু অর্থাৎ অশ্রুর বাবা বিছানা ছেড়ে উঠে এলেন। আবহাওয়া দেখে উনি পরিস্থিতি বুঝতে বেশিক্ষণ সময় নিলেন না। মাটিতে পড়ে থাকা মোবাইলে হ্যালো বলতেই শুনতে পেলেন নন্দিনীর আওয়াজ, মা ভালো আছিস তো? আজ অফিস গেছিলি? হ্যাঁ বাবা গেছিলাম। আপনার শরীর কেমন আছে? প্রেশারের ওষুধগুলো ঠিক মতন খাচ্ছেন তো? হ্যাঁ রে আমার পাগলি মেয়ে, সব খাই, তবে কি আর হবে খেয়ে? অশ্রুর বাবার কথাটা শেষ হতেই নন্দিনী ভালোবাসার ছলে মৃদু ধমকানি দিয়ে বলে ওঠে, একদম কথা বলবেন না, মার শরীর ভালো নয়, মাকে দেখতে হবে না, আমি পরশুদিন যাব। আসিস মা। বলা মাত্রই ফোন কেটে যায়। এইভাবেই মাস 3 কেটে গেল। আজ নন্দিনী অফিসের কাজে অনেকটাই স্বাবলম্বী। ডক্টর ঘোষও খুব খুশি এই কারণে যে উনি খুব তাড়াতাড়ি একটা অস্বাভাবিক পরিস্থিতিকে স্বাভাবিক করতে পেরেছেন। তার জন্য অবশ্যই অফিসের কিছু অপাক্তেয় কর্মচারীর কিছু তির্যক মন্তব্য কানে ঢুকেছে ওনার ও নন্দিনীর। আগে থেকেই বলে দেওয়াতে নন্দিনীর সেরকম কোনো অসুবিধা হয়নি এই পরিবেশ মানিয়ে নিতে। নন্দিনী প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তার মাইনের প্রায় অর্ধেক অশোকবাবুর ব্যাংকে পাঠিয়ে দেয়, আর প্রত্যেক শনিবার অশ্রুর বাবা মায়ের জন্য ওষুধ কিনে দিয়ে আসে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়াতে আজ অনেক কিছুই স্বাভাবিক হয়ে আসছে। তাই একদিন অশ্রুর বাবা অশোকবাবু নন্দিনীকে আবদার করে বলে, মা 2 দিনের জন্য দীঘা ঘুরে এলে হয় না? অনেকদিন কোথাও যাওয়া হয়নি, মন যেন হাঁপিয়ে উঠেছে। শর্ত একটাই, বেআই বেয়ানকেও কিন্তু যেতে হবে। ডক্টর ঘোষের কাছ থেকে ছুটি নিয়ে অবশেষে যাওয়া হলো দীঘা। সবাই একটু হলেও খুব খোশ মেজাজে। মাঝে মাঝে উঠে আসছিল অশ্রুর কথা ও নন্দিনীর অসম্ভব মনের জোরের কথা। এরই মাঝে অশোকবাবু সুযোগ খুঁজে বেড়াচ্ছিলেন যে কিভাবে কথাটা নন্দিনীর বাবার কানে তুলবেন। এক সময় সুযোগ বুঝে বলেন, দেখুন আজ প্রায় 4 মাস হতে চলল অশ্রু চলে গেছে। নন্দিনীও অনেকটাই নিজেকে সামলে নিয়েছে। তাই বলছিলাম যে নন্দিনীর পরামর্শ মতন ওর আবার একটা বিয়ের ব্যবস্থা করুন। আমাদের কোনো আপত্তি নেই, সামনে ওর গোটা জীবনটা পড়ে আছে, আর আমাদেরও বয়স হতে চলল। তাই ওকে দেখাশোনা করার জন্য একজন উপযুক্ত পাত্র চাই। আর তাছাড়া ভগবানের আশীর্বাদে আমাদের যথেষ্টই আছে। ও রোজগারের কোনো পয়সার আমাদের প্রয়োজন নেই। শুধু বিয়ের পরেও ওর পক্ষে যদি একটু যোগাযোগ রাখা সম্ভব হয় তাতেই আমরা খুব খুশি থাকব। দীঘা ঘুরে আসার পর আজই নন্দিনী প্রথম অফিস গেছিল। কথাটা বলবো না করেই নন্দিনীর বাবা কিছুটা শঙ্কিত চিত্তে অবশেষে বলেই ফেললেন। ভেবেছিলেন যে হয়তো এক্ষুনি উঠবে কালবৈশাখীর ঝড়, কিন্তু বাস্তবে ঘটল ঠিক বিপরীত চিত্র। ও বাবার মাথায় হাত রেখে বলে, আমি তোমাদের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু দয়া করে আমাকে মাস 5-6 আগে আর বিয়ে নিয়ে কোনো কথা বলবে না। মাস 2 আরও যেতে নন্দিনীদের অফিসে এক আগন্তুকের প্রবেশ ঘটল। নাম অর্ঘ্য, এসেছেন বিহারের দ্বারভাঙ্গা থেকে। প্রবাসী বাঙালি, তরুণ সুবেশী যুবক, MBA করেছেন, পোস্ট সিনিয়র ম্যানেজার। ডক্টর ঘোষ ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীদের সাথে ওনাকে পরিচয় করে দেবার পর অবশেষে এলেন নন্দিনীর টেবিলের কাছে। হাত জোর করে শুভেচ্ছা বিনিময়ের পরে ডক্টর ঘোষ এইটুকুই বললেন
যে নন্দিনী মাস 4 হলো জয়েন করেছেন, কাজ পারফেক্ট, কিন্তু একটু সম্মুখ গতি। এই বলে ডক্টর ঘোষের স্বভাবসিদ্ধ অট্ট হাসিতে অফিসের নিস্তব্ধতা এক নিমেষে উধাও। যাওয়ার আগে অর্ঘ্য রেখে গেল ওনার ভিজিটিং কার্ড নন্দিনীর টেবিলের উপর। ঘড়ির কাঁটা 10টার ঘরে ঢোকার আগেই অর্ঘ্য অফিসে এসে হাজির। সিনিয়র ম্যানেজার হওয়াতে আগেভাগেই পরিকল্পনা করে রাখতে হয় যে আজ কাকে কি কাজ দেবেন। নন্দিনীও অফিসে চলে এলো 10 মিনিট বাদেই, প্রত্যেক দিনের অভ্যেস মতন মোবাইলে অশ্রুর ছবি কপালে ঠেকিয়ে ওর কাজ শুরু করে। আজ প্রণাম শেষ করার আগেই টেবিলে রাখা টেলিফোনটি বেজে উঠল। নন্দিনীও সাথে সাথে ফোনটা তুলতেই ওপাশ থেকে ভেসে এলো অর্ঘ্যর আওয়াজ, ম্যাম শুভ সকাল। নন্দিনীও প্রত্যুত্তরে একই কথা বলার পরেই কাল বিলম্ব না করে অর্ঘ্য আজকের গোটা দিনের কাজের বিবরণ শুনিয়ে বলল, কতক্ষণ লাগবে? নন্দিনী শান্তভাবে বলে, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়। আর কিছু কাজ আছে নাকি স্যার? পাগল, এইটুকুই আজকে শেষ হলে যথেষ্ট। সর্বদা মনে রাখবেন, অনেকটা দূর যেতে হলে আস্তে আস্তে পথ চলার গতি বাড়াবেন। গুড ডে বলেই অর্ঘ্য ফোন রেখে দিল। নন্দিনীর শাড়ির আঁচল দিয়ে কপাল ও মুখের ঘাম মুছতে মুছতে কম্পিউটার খুলে শুরু করলো আজকের কাজ। নন্দিনী রোজ মন দিয়েই কাজ করে, আজও করছে, কিন্তু কি যেন কি একটা কারণে একই জিনিস বারবার ভুল হয়ে যাচ্ছে তার। কারণটা আর কিছুই নয়, অফিসের ওই নতুন তরুণটি অশ্রুর জায়গায় এসেছে। তাই ওর কেবলই মনে হচ্ছে ওনার কথাবার্তা অনেকটাই অশ্রুর মতন। অশ্রুও খুব খোলামেলা মনের মানুষ ছিল। এই ভাবতে ভাবতেই জমা ফাইলের ওপর চোখ বোলাতে থাকার সময় অর্ঘ্য রাউন্ডে বেরিয়ে নন্দিনীর টেবিলের সামনে এসে বলে, মিস নন্দিনী, কি রকম প্রোগ্রেস? স্যার, 2টো লেটার ক্লায়েন্টকে মেল করে দিয়েছি, 3rd লেটারটা সবে শুরু করেছি। নন্দিনীর কথা শেষ হওয়া মাত্রই ও মাই গড বলে ক্লায়েন্টদের জন্য রাখা চেয়ারের ওপর বসে পড়ে অর্ঘ্য বলে, এনি প্রবলেম? না না স্যার, আমি করে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। নন্দিনী শান্ত গলায় বলে, বেশ। জানেন তো, আমি শুনেছি যে অশ্রু বলে যিনি ছিলেন সার্ভিস ম্যানেজার এখানে, তার কাজের স্টাইল একটু অন্যরকম ছিল। কোনো রকম অতিরিক্ত প্রেশার না দিয়ে খুব অল্প সময়ের মধ্যে কাজ করিয়ে নেওয়া। আর এও শুনেছি উনি অনর্থক সন্ধ্যা 6টা পর্যন্ত অফিসে কাজ করাটা পছন্দ করতেন না। সময় বাঁচিয়ে তুমি যেরকমভাবে চাও লাইফ এনজয় করো, অবশ্যই যদি তেমন কোনো আর্জেন্ট কিছু না থাকে। বুঝলেন? কথাগুলো অর্ঘ্য নন্দিনীর মুখের দিকে দৃষ্টিপাত করে বললেও নন্দিনীর চোখ ছিল কিন্তু কম্পিউটারে, কিন্তু কানটা ছিল অর্ঘ্যর কথাবার্তার উপর। ঘড়িতে তখন বাজে প্রায় 5:30টা। প্রতিদিনের অভ্যেস মতন ওই অরফ্যান্স হোমের বাচ্চাগুলোর জন্য চকলেট কিনে আপন মনে রাস্তা দিয়ে চলার সময় হঠাৎই শুনতে পেল ডক্টর ঘোষের ডাক, নন্দিনী এইখানে বলে ওকে রাস্তার অপর প্রান্ত থেকে ডাকে। সাবধানে রাস্তা পার করে ডক্টর ঘোষের সাদা রঙের গাড়ির কাছে আসতেই বলে, চললে কোথায়? ওই যে স্যার, আপনার দেখানো রাস্তায়, হোমে। গুড। শোনো, তোমাকে আমি গাড়ির মধ্যে আসতে বলবো না। পেছনের সিটে যিনি বসে আছেন তিনি আমার একমাত্র অর্ধাঙ্গিনী, বড্ড সন্দেহবাতিক মন ওনার, বলেই ওনার সেই অট্ট হাসি। ম্যাম নমস্কার। নন্দিনীর শুভেচ্ছা শেষ হতে উনিও একই ভঙ্গিতে শুভেচ্ছা পর্ব সারা হয়ে যাবার পর জিজ্ঞাসা করেন, তুমি কি নন্দিনী? মাথাটা একটু অবনত করে নন্দিনী উত্তর দেয়, হ্যাঁ ম্যাম। শোনো, দেরি হয়ে যাচ্ছে, আমার এখন অনেক কাজ। প্রথমে গড়িয়াহাট, তারপরে কোনো নামকরা রেস্টুরেন্টে নৈশকালীন আহার সেরে বাড়ি ফেরা। এটি না হলে এই দজ্জাল মহিলা আমার উইকেন্ডের পুরো প্রেম কাহিনী নদীর জলে বিসর্জন দেবেন। বলেই ডক্টর ঘোষ অট্টহাসি সহ দড়াম করে গাড়ি দরজা বন্ধ করে দিলেন। নন্দিনী ম্যাডামের দিকে চেয়ে হাত নাড়তেই গাড়ি স্টার্ট দেবার সাথে সাথেই গাড়ির জানলার কাচ নামিয়ে বলেন, বাই দ্য ওয়ে, আগামী সোমবার থেকে আমি অফিস যাচ্ছি না, বম্বের হেড অফিসে যাব, ফিরবো সেই শুক্রবার। অর্ঘ্যকে সব বলা আছে, তোমার কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করতে পারো, তবে অবশ্যই রাত 8টার আগে নয়। কাচের জানলা বন্ধ হতেই হুশ শব্দ করে চলে গেল। নন্দিনীরও হোম ঘুরে বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল। রোজকারের অভ্যেস মতন অশ্রুর বাবা ও মায়ের সাথে কথা বলি 1 কাপ চা খেয়ে ঘুম।
কিছুক্ষণের মধ্যেই নন্দিনীর স্বপ্ন জালে ধরা দেয় ওই অর্ঘ্য। ওই ডক্টর ঘোষের মতনই গাড়ি চালিয়ে ওরা হাসি ঠাট্টা মজা করতে করতে শপিং করছে। শেষে একটা রেস্তোরাঁয় নিরিবিলিতে বসে খাওয়ার সাথে সাথে দুষ্টু মিষ্টি চিমটি সহযোগে একে অপরকে প্রেম নিবেদন করছে। নন্টি, ওঠ রে, রাত 11টা বাজে, খাবি না? মায়ের ডাকে ঘুমটা ভেঙে যেতে, স্বপ্নের রেশ জেগে উঠতে হঠাৎই ছি ছি বলতে বলতে প্রচণ্ড কান্না জোগে ঢুকে যায় বাথরুমে। মা খালি শুনতে পান কান্নার আওয়াজ। দরজা ধাক্কিয়ে নন্দিনীর মা জিজ্ঞাসা করেন, নন্টি, দরজা খোল, ওরকম করছিস কেন? দরজাটা তো খুলবি। চিৎকার চেঁচামেচি শুনে নন্দিনীর বাবাও ভয়ে দৌড়ে আসেন। কি হলো? নন্টি কাঁদছে কেন? পড়ে গেছে নাকি? নন্দিনীর মা একটু শঙ্কিত হয়ে বলেন, মনে হচ্ছে কোনো খারাপ স্বপ্ন দেখেছে। বলতে বলতেই নন্দিনী বাথরুমে দরজা খুলে বেরিয়ে আসে। অল্প কিছু খেয়ে ওই মোবাইলে রাখা অশ্রুর ফটোতে প্রণাম সহযোগে একটা চুমু খেয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলেও আজ ওই স্বপ্নটা দেখার পর কীরকম যেন একটা নিজেকে অপরাধী অপরাধী লাগছে তার। বারবার মনে হচ্ছে, ছি, এ আমি কি দেখলাম? হঠাৎ মাঝরাতে অশ্রুর ফটো বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমায় ভুল বুঝো না, আমি চিরকাল শুধু তোমারই। তুমি যেখানেই থাকো তুমি আমারই থাকবে। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। তুমি আমাকে ভুল বুঝো না। পাশের ঘর থেকে নন্দিনীর মা মৃদু কান্নার আওয়াজে চলে আসেন এবার নন্দিনীর ঘরে। এসেই বলেন, হ্যাঁ মারে, কি হলো? তুই আজ ওরকম করছিস কেন? আমায় বল, আমায় বললে তোর মনটা হালকা হবে। কিন্তু নন্দিনী কোনো উত্তর না দিয়ে শুধুই কাঁদতে কাঁদতে মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এর মাস 2 পরে নন্দিনী নিজের টেবিলের ওপর সুন্দর ফুলের তোড়া ও লাভ হার্টের মতো একটা পেল্লাই মার্কা কেক দেখে তো একদম তাজ্জব। কেকের ওপর লেখা মিস নন্দিনীর শুভ জন্মদিনে এই অধমের সামান্য উপহার। হাতে লেখাটা বেশ চেনা চেনা লাগছে। হঠাৎ বেজে উঠল অফিসের পিএ সিস্টেমে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নন্দিনী, মিউজিক। হঠাৎই এসব দেখে কি সব ভাবতে ভাবতেই মাথা ঘুরে পড়ে যায় নন্দিনী। চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার পর নন্দিনী চোখ মেলে তাকায়। খুব কষ্ট করে ওঠার চেষ্টা করতেই অর্ঘ্য ওনাকে বসতে নিষেধ করে। অফিসের ওই লোন সেকশনের প্রায় সমস্ত কর্মচারীরা নন্দিনীকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে আছে দেখে নন্দিনীর খুব লজ্জা পেতে লাগলো। ডক্টর ঘোষকে ফোনে জানিয়ে একজন স্থানীয় ডাক্তারকে খবর দিয়েছে অর্ঘ্য। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু নন্দিনীকে পরীক্ষা করে চলে যাবার আগে বলে গেলেন যে সামান্য প্রেশার কমে যাওয়াতে মাথা ঘুরে যেতে পারে। ভয় পাবার কিছু নেই, একটু আরাম করলে ঠিক হয়ে যাবে। নন্দিনী উঠে দাঁড়াতে অর্ঘ্য বর্ষিয়ান কলিগ শুভ্রাদিকে অনুরোধ করলেন যে নন্দিনীর হয়ে আপনি কেক কাটুন। সহাস্যে এগিয়ে এসে কেক কাটতেই আবার সিডি প্লেয়ারে বেজে উঠল হ্যাপি বার্থডে সুর। তারই সাথে এক কুচি কেক নন্দিনীর মুখে গুজে দিলেন। ডক্টর ঘোষের নির্দেশ মতন ওলা ট্যাক্সি করে অর্ঘ্য নন্দিনীকে ওর বাড়ি পৌঁছে দিলেন। যেতে যেতে নন্দিনী বলতে থাকে, স্যার, আপনি শুধু শুধু কষ্ট করে এতটা রাস্তা এলেন, আবার ফিরে গিয়ে অফিস সামলাবেন, কোনো প্রয়োজন ছিল না। আমি তো বেশ সুস্থই হয়ে গেছিলাম। অর্ঘ্য কিছু উত্তর দিচ্ছে না দেখে নন্দিনী বলে, কি কোনো উত্তর দেবেন না? শুনুন, আমি শুধু আমার বসের কথা মতন কর্তব্য পালন করেছি, তার চেয়ে বেশি কিছু না। আরে বাবা, চাকরিটা তো আগে বাঁচাতে হবে। কথাটা বলেই একটা সুন্দর হাসি নন্দিনীর প্রতি ছুড়ে দিল, যা নন্দিনীর মন ছুঁয়ে গেল। কখন যে ওরা বাড়ির কাছাকাছি চলে এলো হালকা কথাবার্তার টেরই পাওয়া যায়নি। ড্রাইভারের ডাকে সাড়া দিয়ে নন্দিনীকে বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে ও ওর মা বাবার সাথে তাড়াতাড়ি শুভেচ্ছা বিনিময় করে অর্ঘ্যই ট্যাক্সি করেই আবার অফিসে ফিরে গেল। নন্দিনীর শত অনুরোধেও আজ সে চা খেল না। যাবার আগে বলে গেল সে আর একদিন হবে খন। আর হ্যাঁ, শরীর সুস্থ থাকলে তবেই কাল আবার দেখা হবে। আজ চলি, টাটা, বাই। নন্দিনীও হাত নাড়িয়ে বিদায় জানায়। নন্দিনীর মাথাটা ঘুরে গেছিল হঠাৎ করে অশ্রুর কথা মনে পড়তে। প্রত্যেক জন্মদিনে অশ্রুর কিছু স্পেশাল চমক থাকত, যা উপহারকেও হার মানাতো। নন্দিনীর মা আশা দেবী লক্ষ্য করলেন যে এত বড় একটা ঘটনা হওয়া সত্ত্বেও নন্দিনী বেশ স্বাভাবিক ও একটু হাসি খুশি। কথায় কথায় অর্ঘ্য সম্বন্ধে জানতে চাওয়াতেই সামান্য কয়েকটি কথা বলি বাথরুমে প্রবেশ। শরীর এখন অনেকটাই সুস্থ। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক পেজ খুলে নন্দিনী বন্ধুদের পাঠানো জন্মদিনের শুভেচ্ছা মেসেজ পড়ছে। শুধু শুভেচ্ছা বার্তা নেই, অশ্রুর। মনে মনে বলে,
আজ তুমি থাকলে এই সমস্ত শুভেচ্ছা তোমার দেয়া শুভেচ্ছার কাছে ম্লান লাগতো। ভাবতে ভাবতে চোখ ভরে উঠল আবারও জলে। কান্না বেরিয়ে আসতে না আসতেই বেজে উঠল মোবাইল ফোন। ভেসে আসে অশ্রুর বাবার কণ্ঠস্বর। কিরে মা, আজ তোর জন্মদিন না? তুই তো ফোন করে আমাদের আশীর্বাদ চাইলি না, আমাদের ভুলে গেলি নাকি? কথা শেষ হওয়া মাত্রই নন্দিনীর বেশ মনে পড়ে ওনার মজার হাসি। নন্দিনী আসল কথা চেপে গিয়ে বলে, না মানে সকালবেলায় অফিসের কাজের চাপে আর ফোন করা হয়ে ওঠেনি। তুমি আমার প্রণাম নিও। আর মা কোথায়? তুই মা আমার আশীর্বাদ নিস, আর আমি তোর মাকে ফোন দিচ্ছি বলেই অশ্রুর মার হাতে ফোন তুলে দেয়। সেই চিরাচরিত কান্না ভেজা গলায় বলেন, আমার আশীর্বাদ নিস, আমি তোর জন্য পায়েস করে রেখেছি, ভেবেছিলাম তুই হয়তো আজ আসবি। নন্দিনী উত্তরে বলে, প্রণাম নিও, আর কাল আমি অফিস ফেরত ওখানে গিয়ে পায়েস খেয়ে আসবো, ঠিক আছে? আর একদম কান্নাকাটি করবে না, বাবার শরীরের দিকে খেয়াল রেখো। আর কোনো রকম অসুবিধা হলে ফোন করবে। আজ রাখি। ফোন রেখে বালিশের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ঘুম ভাঙল মার খাবার ডাকে। আজ ওর জন্মদিন উপলক্ষে ওর মা অশ্রুর পছন্দের কিছু খাবার নিজে হাতে রেঁধেছেন। ভেটকি মাছের পাতুরিটা পুরোটা খেয়ে আর বাকি খাবারগুলো কিছুটা খেয়ে নন্দিনী উঠে পড়ল। পরের দিন শরীর সুস্থ থাকাতে অফিসে চলে গেল। অর্ঘ্য তো ওনাকে দেখে তাজ্জব ও কিছুটা খুশিও বটে। কি একটা কারণে নন্দিনীর চেয়ার খালি থাকলে ওর কাজের এনার্জি কমে যায়। এই রকমই চলতে থাকায় ডক্টর ঘোষ বেশ বুঝতে পারলেন যে অর্ঘ্য নন্দিনীর রসায়ন বেশ ভালোই জমে উঠেছে আস্তে আস্তে। যে কোনো কারণেই হোক একে অপরকে সাহায্য করছে। আর অবাক করার জিনিস হলো সম্বোধন আপনি থেকে এখন তুমিতে চলে এসেছে। নন্দিনীও আজকাল শুধু স্যার থেকে অর্ঘ্য স্যার বলেই ডাকছে। সম্পর্কের গাঢ়তা পরীক্ষা করে দেখতে উনি দুজনকে ওনার অফিস ঘরে ডেকে পাঠালেন। হঠাৎই উনি একটু উঁচু গলায় অর্ঘ্যর দিকে চেয়ে বলেন, অর্ঘ্য, তুমি কিন্তু আজকাল কাজে বেশ ঢিলেমি দিচ্ছ। আজ আমি দেখলাম যে লোন ডিফল্টারদের লিস্ট ইয়ার ওয়াইজ বানাওনি। কবে হবে শুনি? অর্ঘ্য কিছু বলার আগে নন্দিনী বলতে থাকে, স্যার, কিন্তু দুদিন আগেই তো আপনিই বলেছিলেন যে মার্কেটে নতুন লোনের মেইন পয়েন্টসগুলো তৈরি করতে, তাই আমরা দুজনে। কথা শেষ হবার আগেই ডক্টর ঘোষ বলেন, শাট আপ। আমি প্রশ্ন করেছি অর্ঘ্যকে, তুমি মাঝখান থেকে ফোড়ন কাটছো কেন? নন্দিনী শান্তভাবে বলে, সরি স্যার। তুমিও তো লোন ডিফল্টারদের লেটেস্ট স্ট্যাটাস রেডি করনি। এবার অর্ঘ্য একটু ভারী গলায় বলে, স্যার, আমায় ক্ষমা করবেন। আমার মনে হচ্ছে যে আমরা কোথাও একটু ভুল করছি। আপনার কথা মতন আমিও নন্দিনী বাজারে নতুন লোনের কন্ডিশনসগুলো কি করে সরল ও আকর্ষণীয় করে তোলা যায় তারই কিছু প্রজেক্ট বানাচ্ছিলাম। এই দেখুন স্যার। বলেই ডক্টর ঘোষের কম্পিউটারের দিকে এগোতেই অর্ঘ্যর হাত চেপে ধরে প্রবল অট্টহাসিতে বলেন, ইউরেকা ইউরেকা। নন্দিনী হতচকিত হয়ে অনুমতি ছাড়াই ওনার টেবিলের সামনে রাখা খালি চেয়ারে বসে পড়ে শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে বলে, স্যার, আপনি পারেনও বটে। আমার তো হার্ট ফেল করার মতন অবস্থা হয়েছিল। হঠাৎ ডক্টর ঘোষ বলে ওঠেন, তাহলে তো অফিস থেকে দূর করে দিতাম। নন্দিনীরও সঙ্গে সঙ্গে উত্তর, আপনাকে কিছুই করতে হতো না। আপনি তাড়িয়ে দিলে ভগবান আপন মনে কাছে টেনে নিতেন, আর আমি উপর থেকে আপনার এই সুন্দর অভিনয় দেখতাম। কথা শেষ হবার আগেই অর্ঘ্য বেশ বিরক্ত হয়ে বলে, নন্দিনী, খারাপ কথাগুলো কি না বললে ভাত হজম হয় না? স্যার, এবার বলুন কি উদ্দেশ্যে আপনি আপনার কাজ পণ্ড করে এই সুন্দর অভিনয়টি করলেন? একটু গম্ভীর মুখে আসল উদ্দেশ্যটিকে মনে রেখে বললেন, আমি তোমাদের এন্ডিওরেন্স টেস্ট করছিলাম, দেখছিলাম তোমরা কৃত্রিম চাপের কাছে নতি স্বীকার করো কিনা। দেখলাম যে তোমরা দুজনেই সসম্মানে উত্তীর্ণ হয়েছ, তাই আমরা আজ কাজের শেষে হোটেলে গিয়ে রাতের খাওয়া খেয়ে ফিরবো, ঠিক আছে? এনি প্রবলেম? কথা শেষ হতে দুজনেই প্রায় একসাথেই বলল, নো প্রবলেম স্যার। আর হ্যাঁ, অর্ঘ্য তোমাকে ট্যাক্সি করে বাড়ি পৌঁছে দেবে। ঠিক হিসেবে করেই খাওয়া শেষ করে রাত 10টার সময় অর্ঘ্য নন্দিনীকে বাড়ির সামনে নামিয়ে চলে গেল। আর ওদিকে এক্সপেরিমেন্ট সাকসেসফুল হওয়ায় ডক্টর ঘোষ পেয়ার হুয়া ইকরার হুয়া গান গাইতে গাইতে গাড়ি চালিয়ে বাড়ির পথে রওনা দিলেন। আরও মাস তিনেক পর অর্ঘ্য নন্দিনীকে মনে মনে প্রচণ্ড ভালোবেসে ফেলে। সে তার জীবন সাথী হিসাবে নন্দিনী ছাড়া আর কাউকে ভাবতে পারে না। এক প্রচণ্ড মানসিক ঝড়ের তাড়নায় নন্দিনীকে একদিন বিয়ের প্রস্তাব জানায় এক পড়ন্ত বিকালবেলায় দুজনায় রেস্তোরাঁয় খেতে খেতে।
ডুকরে কেঁদে উঠে নন্দিনী অর্ঘ্যকে জড়িয়ে ধরে। একটু পরে নিস্তব্ধতা ভঙ্গ করে অর্ঘ্য জিজ্ঞাসা করে, আমাকে অপছন্দ হলে নির্দ্বিধায় জানাতে পারো, ব্যাস। আর অন্য কোনো সমস্যাকেই আমি কিন্তু প্রাধান্য দেব না, কারণ আমি যে তোমাকেই ভালোবাসি, আর কিচ্ছু বুঝি না। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। আমি কিন্তু আমার মা বাবাকে তোমার সম্বন্ধে জানিয়ে দিয়েছি, ওনাদের পূর্ণ সম্মতি আছে। এখন তোমার সম্মতি পেলে শুভ কাজে আমি দেরি করব না। হঠাৎই নন্দিনীর সবকিছু স্বপ্নের মতন লাগছে। এটা সত্যি যে সেও অর্ঘ্যকে খুব ভালোবাসে, কিন্তু একটা জিনিসই তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অর্ঘ্য তো জানে না সে একজন বিধবা মেয়ে, অর্ঘ্য জানে সে একজন কুমারী। এই সত্যটা সে কিছুতেই ওর কাছে লুকোতে পারবে না। তাই হঠাৎই ডুকরে ডুকরে কেঁদে বলে, অর্ঘ্য, তুমি ভুল করছো। তুমি আমার সব না জেনে এত বড় সিদ্ধান্ত নিও না। অর্ঘ্য নন্দিনীর মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, ঠিক। আমি জানি তোমার মন কাড়া চাওনি, আর জানি তোমার শান্ত সতেজ কোমল মন যা আমাকে দেবে এক স্বর্গীয় সুখ। নন্দিনী চিৎকার করে বলে ওঠে, তুমি এটা জানো না আমি একজন কথা শেষ হবার আগেই অর্ঘ্য ওর হাত দিয়ে মুখ চেপে ধরে। নন্দিনী কদিন ধরে একটু উদ্ভ্রান্ত। অফিস আসা যাওয়ার পথে নানান রকম প্রশ্ন তাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। আর একটু ভয়, সে কোনো ভুল করছে না তো। আর তাছাড়া অর্ঘ্য তো তার পুরো কথা শুনতেই চাইল না। আজ হয়তো আবেগের বশে ও কিছুটা পাগলামি করছে, কিন্তু আজ বাদে কালকে যখন সত্যিটা জানবে, সেদিন কিও পারবে আমাকে আজকের মতন বুকে টেনে নিতে? এই কথাই ভাবতে ভাবতে বাস থেকে নেমে অফিস যাওয়ার পথে হাঁটতে হাঁটতে কখন যে অফিস বিল্ডিং পেরিয়ে গেছে সেটা বুঝতে পারেনি। টের পেল ওই দূর থেকে অর্ঘ্যর ডাক শুনে। বেশ মজা করেও বলতে থাকে, কি ব্যাপার, এই অভাবী প্রেমের পথের প্রতীককে এড়িয়ে চলতে কি অন্য অফিসে কাজের সন্ধানে? বলেই অর্ঘ্যর সে পুরাতন হাসি। কিছুটা সামলে নিয়ে নন্দিনী বলে, না মানে কি একটা চিন্তা করতে করতে। আর তোমাকে বলি, সকাল সকাল এই ফালতু কথাটা না বললে কি তোমার ভাত হজম হচ্ছে না? ডক্টর ঘোষের কেবিনে অর্ঘ্যর উচ্চারিত কথাটা অনেকটা ফিরিয়ে দিয়েই অর্ঘ্যর প্রেমের আলোয় ভরানো মুখের দিকে তাকায়। সঙ্গে নন্দিনীর পেটেন্ট চিমটি সোজা অর্ঘ্যর তল পেটে। অর্ঘ্য হেসে বলে, হয়তো অন্য কেউ এই কাজটি করলে লাগতো, কিন্তু তোমারও এই রেশমি নরম আঙুলের চিমটি মনে হয় আরও একটু বেশি হলে ক্ষতি কি? হঠাৎই ওদের দুজনের সম্বিত ফেরে ওই ডক্টর ঘোষের আওয়াজে। এই যে রোমিও জুলিয়েট, ঘড়িতে কটা বাজে খেয়াল আছে? তোমরা তো দেখছি আমার চাকরিটা খেয়েই ছাড়বে। কথা শেষ হতেই ওরা প্রায় একই সঙ্গে বলল, গুড মর্নিং স্যার। অর্ঘ্য চকিতে জিজ্ঞাসা করে, কি ব্যাপার স্যার, আজ আপনি এত সকাল সকাল, এনি এমার্জেন্সি? একটু থেমে বেশ গুরু গম্ভীর স্বরে বলেন, মনে হচ্ছে সকাল সকাল এসে তোমাদের খুব অসুবিধায় ফেললাম। অর্ঘ্যর মুখ দিয়ে তা না শব্দ বেরোনোর আগেই ওনার সেই স্বভাবসিদ্ধ অট্ট হাসি যোগে বলেন, আর বলো না, এত গরমে এমনি ঘুম ঠিক মতো না হওয়াতে মেজাজটা গরম ছিল, তাই মেজাজ ঠান্ডা করতে সকালে বউকে বুকে জড়িয়ে ধরে যেই না একটি সুইট কিস দিতে গেছি, তা উনি ওনার মোটা বাহু দিয়ে এমন ঠেলা মারলেন যে আমি সোজা পপাত ধরণী তলে। মুচকি হেসে মুখে শাড়ির আঁচল ঢেকে নন্দিনী বলে, স্যার আপনার কোথাও চোট লাগেনি তো? হঠাৎই গম্ভীর মুখে ডক্টর ঘোষ বলেন, লেগেছে, তবে দেহে নয় মনে। এবারে ওরা দুজনেই একই সাথে খিলখিল করে হেসে ওঠাতে বলেন, তোমরা হাসছ? জানো তো আমার অপরাধ। বলেছিলাম এবারে জামাই ষষ্ঠীতে আর শ্বশুর বাড়ি যাচ্ছি না। এককাল গিয়ে আর এককাল এসে পড়েছে, তাই আর এইসব আদিক্ষেতা ভালো লাগে না। তার চেয়ে বরঞ্চ লং ড্রাইভে গিয়ে পেটে এক ছিলিম ঢেলে আমরা রোম্যান্স করে আসি, কিন্তু সেটা ওনার পছন্দ নয়। অর্ঘ্য হেসে বলে ওঠে, স্যার আপনি ম্যানেজমেন্টে পুরো ফেল। ডক্টর ঘোষ হেসে বলেন, কেন? অর্ঘ্য বলতে থাকে, যে কাজটা করলে হেড অফিসকে গোটা বছরের জন্য ঠান্ডা রাখা যেত, আপনি সেটা না করে ঠিক উল্টোটা করে কেস জন্ডিস করে ফেলেছেন। ও তাই, এখন চলুন আপনারা নিজেদের কাজে। ডক্টর ঘোষের কথা শেষ হতেই ওরা তিনজনে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। ভালোই মন্দে ওদের দুজনের দিন ভালোই কাটছিল। দেখতে দেখতে অফিসে নন্দিনীর প্রায় 1 বছর অতিক্রান্ত। অর্ঘ্য বিয়ের কথা বলতে গেলেই নানান ছলনায় একটু এড়িয়ে যায়, কিন্তু তাতে অর্ঘ্যর খুব একটা রাগ হয় না। সে যে কিছুতেই নন্দিনীকে হারাতে চায় না, তাই সবুর করতে মানা নেই। চলতে থাকে ওদের উদ্দাম প্রেম, কিন্তু কিছুটা হলেও নন্দিনীর ব্যবহারে ফুটে ওঠে কিছুটা অভিনয়। কি করে সে ভুলতে পারে অশ্রুর কথা? কি করে সে এড়িয়ে যাবে অশ্রুর বাবা মার প্রতি কর্তব্য?
ভাবতে থাকে কোনো সম্পর্ক বা ভালোবাসা কি শর্তাধীন হতে পারে। এইসব চিন্তা মাথায় আসায় আজকাল প্রায়শই সে অন্য মনস্ক হয়ে পড়ছে, কাজ ভুল হয়ে যাচ্ছে। সেই জন্য একদিন ওকে ডক্টর ঘোষের কাছ থেকে মৃদু ধমকানিও খেতে হয়েছে। নন্দিনীর মা বেশ বুঝতে পারেন যে কিছুটা হলেও ও কিছুটা উদ্ভ্রান্ত ও অন্যমনস্ক। কোনো কিছুতেই যেন নন্টির মন নেই। আজকালও ভালো কিছু খাবারের জন্য ওনার কাছে এসে আবদারও করে না। ভাবলেন যে আজ অফিস থেকে ফেরবার পরে সুযোগ পেলে নন্টিকে জিজ্ঞাসা করবেন। নন্দিনী বাড়ি ফিরল, কিন্তু একা নয়, সাথে ওই অর্ঘ্য। কিছুটা নিজের ইচ্ছার তাগিদেই চা খাবার জন্য চলে এলো নন্দিনীদের বাড়িতে। ওই যাকে বলে প্রেমের জ্বালাই ও অছিলায়। নন্দিনীর মাও খুব খুশি। কিছুক্ষণ পরে নন্টির বাবাও পাশের ঘর থেকে বেরিয়ে এলেন। দেখা মাত্রই অর্ঘ্য ঢকঢক করে প্রণাম পর্ব সারা মাত্রই নন্দিনীর বাবা বলতে থাকেন, সেদিন তুমি না থাকলে যে কি হতো। সঙ্গে সঙ্গে অর্ঘ্য বলে, মেসোমশাই, এটা এমন কিছু নয়, আমি না থাকলে আর একজন কেউ করতো। এক ঝলক দেখে ওর কথাবার্তা স্মার্টনেস দেখে নন্দিনীর বাবারও বেশ ভালো লাগে অর্ঘ্যকে। কথাবার্তা চলাকালীন মাসিমা অর্থাৎ নন্দিনীর মা গরম চা এনে হাজির করেন, সঙ্গে গরম পেঁয়াজিতে এক কামড় দেওয়ার পরই ও বলে, আমি বাড়ি গেলেও আমার মাও ঠিক এই রকমই গরম তেলে ভাজা পকোড়া বানিয়ে খাওয়ায়। আশা দেবী বলেন, ও মা, তাই নাকি? তা বাপু খেয়ে দেখো তোমার মায়ের মতন হলো কি না। দারুণ ভালো, অর্ঘ্যর হাসি মুখের উত্তর। এতক্ষণ নন্দিনী দরজার আড়াল থেকে প্রাণ ভরে অর্ঘ্যর দিকে তাকাচ্ছিল, আর তাকাচ্ছিল অশ্রুর ফটোর দিকে। মনে মনে ভাবতে থাকে, কত মিল দুজনের, একই ধরনের কথা বলার ধরন, হাঁটা চলা। আচ্ছা, এমন তো নয় যে ভগবান আমার দুঃখ কষ্ট দেখে অশ্রুরূপী অর্ঘ্যকে আমার কাছে আবারও পাঠিয়ে দিয়েছেন? পরক্ষণেই ভাবে, ধুত, এ আবার হয় নাকি? এ তো বাংলা সিনেমায় হয়। হঠাৎ ঘোর কাটল ওই অর্ঘ্যবাবুটাকে। কোথায় গেলেন মিস নন্দিনী? আমার তো ওঠার সময় হয়ে এলো। সঙ্গে সঙ্গে আশা দেবী বলেন, সে কি, তুমি রাত্রিরের খাবার খেয়ে যাবে? মাসিমা, অন্য আর একদিন হবে, আজ উঠি, এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। অর্ঘ্য এক দমে বলে থামে, ঠিক আছে, আজ আর জোর করলাম না, পরের বার কিন্তু না খাইয়ে তোমাকে ছাড়বো না, এসো কিন্তু। নন্দিনীর মায়ের কথা শেষ হতেই উত্তর, অবশ্যই। এই ঘটনার বেশ কিছুদিন বাদে নন্দিনী ওর মায়ের কাছে ওর সাথে অর্ঘ্যর বিয়ের প্রস্তাবের কথা বলে। মা বলেন, এ তো খুব ভালো কথা, আমরাও তো এমনই চাইছিলাম। কিন্তু অর্ঘ্য কি অশ্রুর কথা জানে? শান্ত অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে, জানে যে আমার অফিসে চাকরি করত, কিন্তু এটাও এখনও জানে না যে ও আমার স্বামী ছিল। নন্দিনী থামতে ওর মা বলে, ও ভগবান, এটা কি করে সম্ভব? আজ বাদে কাল যখন ও আসল সত্যিটা জানতে পারবে, তখন তো একটা বিচ্ছিরি কাণ্ড ঘটবে। ওর মা থামতেই বলে, আমি সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু কিছুতেই বলতে দেয়নি, আর শুনতেও চাইনি। ও খালি বলে প্রকৃত ভালোবাসা অন্ধ, সে সমস্ত কিছুর ঊর্ধ্বে, কোনো কিছুতেই তাকে বন্দি রাখা যায় না। আর তাই যদি না হয়, সেটা কি আর ভালোবাসা? কথাগুলো যখন নন্দিনী বলছিল, ওর মা হা করে একদৃষ্টে নন্দিনীর মুখের দিকে তাকিয়ে ওর মনের অবস্থা বুঝতে চেষ্টা করছিলেন। মনে মনে ভগবানকে প্রণাম জানিয়ে উনি বলেন, দাঁড়া, তোর বাবাকে ডেকে আনি। নন্দিনীর বাবা সব শুনে একটু মজা করার জন্য বলেন, হয়তো অর্ঘ্য রাজি হলেও অশ্রুর মা বাবা এতে মত দেবেন না। আমাদের মনে রাখতে হবে যে নন্দিনীর চাকরিটায় কিন্তু কিছু শর্তাবলী আছে, তাই তাদেরকে না জানিয়ে কোনো সিদ্ধান্তে আসা এই মুহূর্তে সমীচীন হবে না। ওনার কথা শেষ না হতেই নন্দিনী উঠে গিয়ে সশব্দে ওর শোবার ঘরের দরজা বন্ধ করে দেয়। অশোকবাবু করজোরে ভগবানকে কুর্নিশ জানিয়ে মনে মনে বলেন, যাক, আবার আমরা হয়তো খুশির জোয়ারে ভাসব। এরই ফাঁকে অশোকবাবু ফোনে অশ্রুর বাবাকে বলেন, দাদা, কিভাবে আপনাকে কথাটা বলবো জানি না। এইটুকুই শোনা পর্যন্ত অশ্রুর বাবা এক অজানা আতঙ্কে বলে ওঠেন, কোনো অঘটন নয় তো? আমাদের নন্দিনী মা ঠিক আছে তো? হ্যাঁ বেয়াই মশাই, সব ঠিক আছে। আপনি বলেছিলেন না যে নন্দিনীর আবার একটা বিয়ের ব্যবস্থা করতে, তা ও আমাদের বুড়ো বুড়িকে আর কষ্ট না দিয়ে নিজেই ওর হবু বরকে জোগাড় করেছে, নাম অর্ঘ্য, আর ওদের অফিসেই অশ্রুর পোস্টে কাজ করে। এক নিঃশ্বাসে কথাগুলো বলার পরেই ও পাশ থেকে শোনা যায়, বাহ, খুব সুন্দর, আমি খুব খুশি। তবে কি জানেন, এই খুশির খবর কিন্তু অশ্রুর মাকে জানানো যাবে না, ওনার আবার হার্টের ব্যায়ামও শেষমেশ কিছু ঘটে না যায়। একদমই না, নন্দিনীর বাবার উত্তর। তারপরে ফোন কেটে যায়। রাত্রিরে খাবার সময় বেশ গম্ভীর গলায় নন্দিনী ওর মাকে বলে, মা, কাল আমি অফিস যাব না, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, দুপুরবেলায় বন্ধুর বাড়িতে খেয়ে ফিরবো।
ও থামতে ওর মা বলে, হ্যাঁ রে, অফিস কামাই করে বন্ধুর বাড়ি? আগে তো কখনো ওরকম কামাই করিসনি। হঠাৎই রেগে গিয়ে বলে, অত প্রশ্ন করো কেন, আমি যথেষ্ট বড়, এখন থেকে আর কোনো এক্সট্রা প্রশ্ন নয়। বলেই বেসিনে কোনো রকমে মুখ ধুয়ে শোবার ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। আজ আর রাত্রে কিছুতেই ঘুম আসছে না নন্দিনীর। নানান প্রশ্ন ঘুরে ফিরে মাথায় ভিড় করে আসছে। সত্যি যদি অশ্রুর বাবা মা রাজি না হন, তাহলে এটা কি সম্ভব যে অশ্রুর মা বাবাকে অস্বীকার করে এই কাজে এগিয়ে যাওয়া? না না, এটা কখনোই হতে পারে না। আর তাছাড়া ওনারা ক্ষমা করলেও অশ্রু কখনো ওকে মাফ করবে না, তাও যেখানেই থাকুক। কোনো সদুত্তর না পেয়ে মোবাইলে রাখা অশ্রুর ছবি বার করে কাঁদতে কাঁদতে বলে, অশ্রু, তুমিই বলে দাও যে আমার কি করা উচিত। তোমার বাবা মাকে যেমন ভুলতে পারবো না, তেমনি আবার এতটা রাস্তায় এগিয়ে এসে অর্ঘ্যকেও অস্বীকার করতে পারবো না। তাহলে আমি কি করব? বিছানায় গোটা রাত্রির এদিক ওদিক ছটফট করতে করতে ভোর হবার আগেই উঠে পড়ল। সোজা বাথরুমে ঢুকে গিয়ে স্নান সেরে সকাল 7টা বাজার আগেই নন্দিনী বাইরে বেরোনোর জন্য প্রস্তুত। তখন ওর মা বিছানা ছেড়ে ওঠেননি। মা, আমি বেরোচ্ছি। নন্দিনীর কথা শেষ না হতেই ওর মা ধড়ফড়িয়ে উঠে বলেন, হ্যাঁ রে, এত সাত সকালে কেন? তুই তো মা বলেছিলি ব্রেকফাস্ট করে বেরোবি। তো কি এমন জরুরি কাজ এলো যে সাত সকালে কিছু না খেয়ে বেরোবি? মা, আরও কিছু কাজ আছে, তাই এখন না বেরোলে দেরি হয়ে যাবে। তুমি দরজাটা বন্ধ করে দাও। মেয়ের মুখের দিকে তাকিয়ে আশা দেবীর আর সাহস হয়নি কিছু জিজ্ঞাসা করার। খালি মুখ দিয়ে একটা কথাই বেরোলো, মা, সাবধানে যাস। রাস্তায় নেমেই ট্যাক্সি পেয়ে যাওয়াতে কিছুক্ষণের মধ্যেই নন্দিনী পৌঁছে গেল অশ্রুদের বাড়ি। সাত সকালে কলিং বেলের আওয়াজ শুনে অশ্রুর বাবা একটু হতচকিত হয়ে পড়ে। ভাবতে শুরু করে, এত সকালে কলিং বেলের আওয়াজ। সবাইকে মানে কাজের মাসি, দুধওয়ালা, খবরের কাগজওয়ালাকে বলা আছে সকাল 9টার আগে কেউ যেন বেল না বাজায়। কারণ অশ্রুর মায়ের ঘুম অসময়ে ভেঙে যাওয়া। রোজ 2টো করে ঘুমের ওষুধ খাওয়া সত্ত্বেও ভোর 4টের আগে ওনার ঘুম আসে না। দরজার আইহোলের দিকে চোখ পড়তেই নন্দিনীকে দেখে চমকে উঠে দরজা খুলে বলেন, কিরে মা, এত সকালে? সব খবর ঠিক আছে তো? এক নিমেষে কথাগুলো বলেই অন্য কিছু বলার জন্য তৈরি হবার আগেই নন্দিনী ওনাকে প্রণাম করে জিজ্ঞাসা করল, চা খেয়েছো? উনি হেসে বলেন, এত সাত সকালে চা কে বানাবে রে? কথাটা বলি উনি খিলখিল শব্দে হেসে উঠলেন, হ্যাঁ রে মা, তুই কি সাত সকালে ওই শুভ খবরটা দিতে এসেছিস? হঠাৎ নন্দিনীর কপালে ভাঁজ। তাহলে বাবা কি ওনাকে সব জানিয়ে দিয়েছেন? হাজারো প্রশ্নের ভিড়। একটু লজ্জিত শঙ্কিত চিত্তে জিজ্ঞাসা করে, বাবা, কি সুখবর? মজার ভঙ্গিতে বলেন, আগে সুন্দর 1 কাপ চা বানাও, তবে জানাবো। বুদ্ধিমতী নন্দিনী বেশ বুঝতে পারে যে বাবা সব জেনে গেছেন। এখন নন্দিনী অনেকটাই হালকা বোধ করছে। রান্নাঘরে চা বানাতে বানাতে নানান কথা ভাবতে ভাবতে অসাবধানতাবশত কাপ শুদ্ধ বানানো চা মাটিতে পড়ে যেতেই অশ্রুর মায়ের ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়েই অশ্রুর বাবাকে জিজ্ঞাসা করেন, কটা বাজে গো? রান্নাঘরে আওয়াজ পেলাম, ছায়া কি চলে এসেছে? অশ্রুর বাবা হেসে বলেন, ছায়া নয়, নিজের চোখে দেখে যাও কে এসেছে। নন্দিনীকে দেখে ওনার মনে হলো স্বপ্ন দেখছেন। কি রে আমার পাগলি মেয়ে, এত সকাল সকাল? শরীর ঠিক আছে তো? অশ্রুর মার কথা শেষ হতেই মাকে প্রণাম করার সময় অশ্রুর মা ওকে কাছে টেনে নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, এতদিন বাদে এই পাগলি মাকে মনে পড়ল। মার অশ্রু সজল চোখ দেখে নন্দিনীও আর চোখের জল ধরে রাখতে পারল না। ওদিকে অশ্রুর বাবা কান্নাকাটি দেখে একটু থতমত খেয়ে বলেন, আজ শুভ দিনে তোমরা কান্নাকাটি জুড়ে দিলে? যাও একটু ভালো করে চা বানাও দেখি। অশ্রুর মা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন, শুভ দিন কেন? অশ্রুর বাবার মুখ দিয়ে আসল কথাটি বেরোনোর আগেই নন্দিনী ইশারায় অশ্রুর বাবাকে থামিয়ে দিয়ে বলে, বারে, শুভ দিন নয়, কতদিন বাদে আজ আমরা সবাই মিলে একসাথে খাবো, গল্প করব, মজা করব। নন্দিনীর মা সঙ্গে সঙ্গে বলেন, এ তো আমার পরম সৌভাগ্য রে, তুই আজ আমার হাতে রান্না খাবি। তা আজ কিসের ছুটি রে? ধুর, রোজ অফিস ভালো লাগে নাকি? আজ এখানে আসবো বলে ছুটি নিয়েছি। সারাদিন কিভাবে দিনটা কেটে গেল বোঝাই গেল না। বারবার ঘুরে ফিরে ওদের শোবার ঘরে টাঙানো অশ্রুর ফটোর দিকে চোখ যাচ্ছিল আর মনে বিড়বিড় করছিল, আমি কোনো ভুল করলে আমায় ক্ষমা করো। আর আমি জানি তুমি তা করবে, কারণ তুমি আমার প্রথম প্রেম ও ভালোবাসা। এরই ফাঁকে অশ্রুর বাবা
ওকে ওর নতুন জীবন শুরু করার জন্য আশীর্বাদ করে বন্ধ ঘরের মধ্যে, কারণ অশ্রুর মাকে এড়াতে। সবাইকে প্রণাম জানিয়ে ঠিক সন্ধ্যের আগে বেরিয়ে পড়ে। এই মুহূর্তেও নিজেকে অনেকটাই হালকা বোধ করছে। মেজাজ ভালো থাকাতে সামনের পার্কের একটা চেয়ারে বসে ভাবে, যাক, একটা বাধা অতিক্রম করা গেছে। এখন বাকি রইল অশ্রুর আসল পরিচয় অর্ঘ্যকে জানানো। সেটাইও বুঝে উঠতে পারছে না। এই ভাবতে ভাবতেই মোবাইলে অর্ঘ্যর ফোন। বলো, ওপাশ থেকে ভেসে আসে, এটা কি মিস নন্দিনীর ফোন? যদি তাই হয় তাহলে কি আমার জানার অধিকার আছে যে আজ উনি কেন অফিসে এলেন না? কথা শেষ হতেই অর্ঘ্যর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে ওঠে। নন্দিনীও বলতে থাকে, বেশি অভিনয় করো না, বলো ডক্টর ঘোষ কিছু বলেছেন? হ্যাঁ বলেছেন, মাইনে কেটে নিতে। কথাটা শেষ করেই হাসতে থাকে। অর্ঘ্য জিজ্ঞাসা করে, শরীর সুস্থ আছে তো? নন্দিনী বলে, সব ঠিক আছে, একটা বিশেষ কাজ থাকায় যাইনি, কালকে যাব। ওকে ম্যাম বলেই অর্ঘ্য ফোন কেটে দেয়। এর কিছুদিন বাদে রাত্রি প্রায় 10টার সময় অশ্রুর বাবার ফোন আসে। হ্যাঁ বাবা বলো। অশ্রুর বাবা বলতে থাকেন, জানি না কথাটা রাত্রিবেলায় বলা ঠিক হবে কি না, কিন্তু না বলেও পারছি না। মা, 2 দিন বাদেই তো আসছে সেই নিষ্ঠুর কালো দিনটা। সেদিন তোর মাকে সামলানো আমার পক্ষে খুব মুশকিল হবে। তা তোর কি মা সময় হবে এখানে আসার জন্য? বাবা তুমি চিন্তা করো না, আমি গিয়ে মাকে সামলাবো, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকিস, শুভরাত্রি বলেই ফোন কেটে দেয়। আজ 14ই এপ্রিল। মনটা খুব খারাপ লাগছে নন্দিনীর। গত বছরের দিনেই অশ্রু চিরতরের জন্য ওকে ছেড়ে চলে গেছে। কত কথাই আজ মনে পড়ছে। গতকালই একটা মোটা রজনীগন্ধার মালা কিনে এনে অশ্রুর ফটোতে ঝুলিয়ে দিয়েছে। সেই হাসিমুখ অশ্রু গলায় মালা পরে শোভিত হচ্ছে বসার ঘরে। সামনে জ্বলছে সুগন্ধি ধূপ। নন্দিনীর মাই নন্দিনীর শোবার ঘর থেকে ফটোটাকে বসার ঘরে নিয়ে এসেছে। বাড়িতে থমথমে পরিবেশ, মাঝে মধ্যে ভেসে আসছে আশা দেবীর মৃদু কান্নার আওয়াজ। নন্দিনী কিন্তু আজ অনেকটাই শক্ত। গত 1 বছর ধরে চোখের জল ফেলতে ফেলতে জল অনেকটাই শুকিয়ে গেছে। মেয়ে চুপচাপ বসে আছে দেখে ওর মা জিজ্ঞাসা করেন, আজ কি আর অফিস যাবি? না, আর আমি কিছুক্ষণ পরে অশ্রুদের বাড়ি যাব। কথাগুলো শেষ করেই একটা অফ হোয়াইট রঙের শাড়ি পরে তৈরি অশ্রুদের বাড়ি যাবার জন্য। হঠাৎই কি মনে করে মাকে বলল, মা, কেউ আমায় খুঁজতে এলে বলবে সিনেমা দেখতে গেছে। নন্দিনী এখন অশ্রুদের বাড়িতে। শুধু ভেসে আসছে অশ্রুর মায়ের কান্নার আওয়াজ। সামান্য কয়েকজন স্থানীয় মহিলাদেরও আগমন ঘটেছে প্রচণ্ড কান্নাকাটির আওয়াজ আসাতে। নন্দিনী ওর মায়ের এই অবস্থা দেখে সকল দুঃখ ভুলে বোঝাতে থাকে, মা এরকম করো না, তোমার কিছু হলে বাবাকে বাঁচানো যাবে না। কিন্তু কিছুতেই ওনাকে শান্ত করা যাচ্ছে না দেখে স্থানীয় ডাক্তার ডেকে ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এখন কিছুটা হলেও বাড়ি শান্ত ও থমথমে। নন্দিনীও শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চোখ বন্ধ করে ফেলে। সকাল 10:30 বেজে গেছে। অফিসে নন্দিনীর বসার চেয়ারটা খালি। অর্ঘ্য পরিষ্কার বুঝতে পারল যে আজ আর নন্দিনী অফিসে আসছে না। অশ্রুর মৃত্যুদিন থাকাতে ডক্টর ঘোষের অফিস কেবিনে রাখা ফটোর ওপর বড় একটা মালা ঝোলানো হয়েছে। ডক্টর ঘোষেরও মুখটা কীরকম থমথমে, খুব একটা কথা বলতে চাইছেন না। ঘুরতে ফিরতে অর্ঘ্য বারবার নন্দিনীর ফাঁকা চেয়ারটার দিকে তাকাচ্ছে, ভাবছে এই বুঝি নন্দিনী এলো। ঘণ্টাখানেক অফিসে কাটানোর পর ডক্টর ঘোষকে বলে ছুটি নিয়ে সোজা চলে আসে নন্দিনীদের বাড়িতে। ও ফোন করলো না ইচ্ছা করেই, নন্দিনীকে চমক দেবে বলে। ফুরফুরে মেজাজে বাজাতে থাকে নন্দিনীর বাড়ির কলিং বেল, টিংটং টিংটং। এখনকার মতো এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টাতেই আমি আপলোড করে দেব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি একটু প্রেস করে দেবেন আর নোটিফিকেশন বাটনটা একটু অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।